আমরা গতকাল আলোচনা করেছিলাম প্রত্যেকটা ইউনিয়নে একটি করে দলের মানে যে সমস্ত যারা 1 থেকে 4 নম্বর পর্যন্ত বৃহত্তম দল, এই 1 থেকে 4 নম্বর পর্যন্ত বৃহত্তম দলগুলোর প্রত্যেকটা দলের 13 জন করে রাজনৈতিক ব্যক্তিত্ব থাকবেন। এর বাইরে আর কেউ থাকবেন না। এই 13 জন রাজনৈতিক নেতৃত্ব, রাজনৈতিক ব্যক্তিত্ব সবাই সর্বনিম্ন ডিগ্রি পাস হতে হবে। শুধু ডিগ্রি পাস হলে হবে না, এসএসসি ও এইচএসসিতে তাদের গ্রেড সর্বনিম্ন 4.5 থাকতে হবে। এদেরকে নিয়ে প্রত্যেকটা দলের ইউনিয়ন ভিত্তিক কমিটি গঠিত হবে। প্রত্যেকটা কমিটিতে 13 জন করে সদস্য থাকবে। এর মধ্যে 10 জন হলেন পুরুষ আর 3 জন হলেন মহিলা। এদের মধ্যে ভোটাভুটি হবে। এদের মধ্যে ডিসাইড করা হবে, নির্বাচন করা হবে সভাপতি। যিনি সভাপতি হবেন তিনি ইউনিয়ন পর্যায়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন, আর অন্যান্য সদস্যগণ ওয়ার্ড ভিত্তিক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আর মহিলাগণ 3টি ওয়ার্ড মিলে একজন মহিলা প্রতিদ্বন্দ্বিতা করবেন। এভাবে ইউনিয়নের দল গঠন করা হবে। এখন প্রত্যেকটা ইউনিয়ন থেকে প্রত্যেকটা দলের ওই 13 জন সদস্যের মধ্য থেকে 2 জন করে সদস্য নিয়ে গঠিত হবে উপজেলা পরিষদ। উপজেলা পরিষদ না, উপজেলা কমিটি। আর একটা উপজেলায় 5টা, 7টা, 8টা ইউনিয়নও থাকতে পারে, 10টা ইউনিয়নও থাকতে পারে। এই প্রত্যেকটা ইউনিয়ন থেকে 2 জন করে সদস্য নিয়ে, প্রত্যেকটা দলের 2 জন করে সদস্য নিয়ে উপজেলা কমিটি গঠিত হবে। এই উপজেলা কমিটিতে যিনি সভাপতি নির্বাচিত হবেন তিনি সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন, আর যিনি সেক্রেটারি নির্বাচিত হবেন তিনি উপজেলা পরিষদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এভাবে পর্যায়ক্রমে দল গঠন হবে। এভাবে যদি দল গঠিত হয় তাহলে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হবে না, কোনো বিশৃঙ্খলার প্রয়োজন নাই, আর বেকার তৈরি হবে না। অর্থাৎ যার পড়াশোনা নাই সেও রাজনৈতিক খাতিরে একটা দলের সমর্থন একটা দলকে সমর্থন করে। সে এখন বিভিন্ন মিছিল মিটিংয়ে যায়, যার কোনো পড়াশোনা নাই, যার কোনো ভবিষ্যৎ নাই, সে মিটিংয়ে যেয়ে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করে। এখন তার মাধ্যমে আবার চাঁদাবাজি শুরু হয়ে যায়। এই চাঁদাবাজি থাকবে না। অর্থাৎ প্রত্যেকটা দলের সদস্য দলীয় বেতন ভাতা পাবেন। যদি দলীয় বেতন ভাতা পান তাহলে তার তো আর কোনো সমস্যা নাই। সে সারাদিন তার কাজই হলো রাজনীতি করা। তার যদি পেটে ভাত থাকে সে রাজনীতি করবে। এভাবে ইউনিয়ন পর্যায় থেকে যে আমরা 2 জন করে সদস্য নিয়ে উপজেলা কমিটি গঠিত করলাম, তাহলে ওই ইউনিয়নে 2 জন সদস্য শর্ট পড়ে গেল। তারা যে ওয়ার্ডের সদস্য, তারা যে ওয়ার্ডের বাসিন্দা ছিল, ওই শূন্য পদে ওই ওয়ার্ডের জনগণের মাধ্যমে সৎ এবং নির্ভীক ব্যক্তি আবার নির্বাচিত হবেন। উনিও সর্বনিম্ন ডিগ্রি পাস হতে হবে। তাহলে এভাবে যদি আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর গঠনতন্ত্র তৈরি করা যায় তাহলে একদিকে একটা সংস্থা হলো, রাজনৈতিক প্ল্যাটফর্ম হলো, যে প্ল্যাটফর্মে শিক্ষিত ছেলেরা যারা ভার্সিটি, ডিগ্রি কলেজ থেকে গ্র্যাজুয়েশন লাভ করেছেন তারা এখানে একটা সম্মানজনক কাজের সন্ধান পাবেন। অর্থাৎ এভাবে যদি আমরা দলগুলোর গঠনতন্ত্র ঠিক করে দেই
এটা বাধ্যতামূলক ঠিক করে দিতে হবে। ঠিক করে দিতে এই দলগুলো ঠিক করবে না, যারা নীতি নির্ধারণী বর্তমানে আছেন তাদেরকেই ঠিক করে দিতে হবে। দল এইভাবে গঠিত হবে, এইভাবে গঠন করা যাবে না। আর এখন হলো, একটা উপজেলার অধীনে যতগুলো ইউনিয়ন থাকে, প্রত্যেকটা ইউনিয়নের একটা দলের 13 জন করে সদস্য নিয়ে যদি একখানে করা হয়, অর্থাৎ একটা উপজেলায় 10টা ইউনিয়ন আছে, তাহলে 130 জন, 130 জনে মিছিল মিটিং করব। 130 জনের বাইরে ওই যে বেকার একটা ছেলে এসে মিছিল মিটিং করবে, যার কোনো ভবিষ্যৎ নাই। তারা দেশের জন্য চিন্তা ভাবনা করবেন, তারা দেশের জন্য ভাগ্য নির্ধারণ করবেন, তারা দেশের জন্য পরিকল্পনা করবেন, পরিকল্পনা জনগণের সামনে উপস্থাপন করবেন। এর জন্য ইলেকট্রনিক মিডিয়া আছে, ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে তারা প্রচার করবেন। তাহলে আমাদের দেশে আর কোনো ছেলে, কোনো বাবার, কোনো মায়ের বুক খালি হবে না। আমরা ঝগড়া করতে যাব কেন ভাই? আমরা তো ঝগড়ায় যাব না, আমরা ঝগড়া করতে চাই না। কে মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করেছে, কে মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল, এই সময়ে এসে আর এগুলো চিন্তা করার কোনো সুযোগ নাই, আর এগুলো চিন্তা করার কোনো সময়ও নাই। এখন পেটে ভাত দরকার। আজকে গার্মেন্টস সেক্টর বসে গেছে, এই গার্মেন্টস সেক্টরকে ডেভেলপ করতে গেলে কি করা লাগবে? দেশে টাকা কোথায়? আসুন আমরা সবাই মিলে দেশকে একটা শক্তিশালী গণতন্ত্রের দেশে পরিণত করি। যারা নীতি নির্ধারণী আছেন তাদের সকল ভবিষ্যৎ আশা প্রত্যাশা বাদ দিয়ে দেশের মানুষের কথা একটু ভাবুন না। আপনারাই তো পারবেন, আপনারাই তো দেশকে ভালোবাসেন, আপনারাই তো দেশের জন্য বিভিন্ন ধরনের কারিকুলাম তৈরি করতেছেন। একটু দেশের জনগণের কথা চিন্তা করেই একটু কারিকুলাম তৈরি করেন,